শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। কখনো কাউকে ভালোবেসেছিলি? করব গো কমললতা, করব। ঠাকুরের দিব্যি না করে বললেও তোমাকে আমি বিশ্বাস করব। এই জন্যই নতুন গোসাই বলে ডাকি। তোমার ও নামটা যে আমি মুখে আনতে পারিনি। সামনে রাজলক্ষ্মী আর পিছনে কমললতা, অদ্ভুত এক আবর্তে একটু একটু করে তখন ভেসে যাচ্ছে শ্রীকান্ত। এবারে স্বয়ং মা এসেছেন। চল চল চল, শিগগির চল। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প শ্রীকান্ত ও কমললতা। আজ শুনবেন শেষ পর্ব। আসুন বাবু, আসুন। এই বাড়ি। ওরে এই দারোয়ান, বেটা নিঘাত সিদ্ধি খেয়ে ঢুলছে। বলেই দরজাটা খুলবি কি না? জানিস কে এসেছে? हाँ खुलता हूँ बाबू। अंदर आइए बाबू, अंदर आइए। आइए 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 आइए। अंदर आइए? बंदर कहीं का ঘুমোচ্ছিলে নাকি? नहीं बाबू, नहीं बाबू, हम ही तो। যদি ঘুমিয়েও পড়ে তাতে দোষের কি আছে? রাত তো কম হলো না। চোর ডাকাত না এসে যে অতিথি আসবে সে কথাই বেচারা জানবে কি করে? দেখাচ্ছি এই পাঁচিটাকে, মায়ের কাছে নালিশ করতে হবে। আসুন বাবু, আসুন। সাবধানে আসবেন। হ্যাঁ, ওইখানটা দেখে আসুন। মা, ও মা, এই দেখো মা, কাকে নিয়ে এসেছি। পাঁচিল ঘেরা চৌহদ্দিতে অল্প একটু ফুলের বাগান পেরিয়েই একতলার চাতালে পা রাখল শ্রীকান্ত। বাড়ির ভিতর থেকে সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। এত রাতেও ধূপ, কে জানে। কর্ত্রীর যা মতিগতি তাতে কিছুই বিচিত্র নয়। রতনের হাঁক ডাকে কেউ এলো না অবশ্য, তবে একতলায় উঠতেই প্রথম ঘরখানার কাছে গিয়ে চোখ যেন জড়িয়ে গেল। গ্যাসবাতির আলোয় সে দেখতে পেল ঘরটাতে কার্পেট পাতা, উপরে ফুল কাটা জাজিম এবং গোটা 2 তাকিয়া। আমার সেই গড়গড়াটা নকশা করা মখমলের চটিটাও রয়েছে দেখছি। আয়োজনের কিছু কমতি নেই। এ ঘরে আসুন বাবু। এই খাট বিছানা আপনার জন্য কেনা হয়েছে। আলনার ওই কাপড় জামাগুলো, ওগুলো সব আপনার। আসুন বাবু, আসুন। আমি যাই, আমি মাকে ডেকে আনি। কমললতার আখড়া থেকে কলকাতায় পা দেওয়া স্তক শ্রীকান্তর উপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। এই ভাড়া বাড়ির শৌখিন সাজসজ্জা আর ধবধবে বিছানা দেখে শরীরটা তার ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু রাজরাজেশ্বরীর এমন অযাচিত আবির্ভাবের কারণটা না জানা অবধি তার স্বস্তি নেই। রাজলক্ষ্মীকে মনে মনে রাজরাজেশ্বরী বলে নিজেই বেশ কৌতুক বোধ করল শ্রীকান্ত। মুখে বলার হুকুম নেই, জিভ কেটে চোখ পাকিয়ে তাকে দিয়ে প্রায়শ্চিত্ত না করাতে বসে। ঠিক করে হেসে ফেলল সে। আর তখনই মনে পড়ল, সত্যিই তো রাজলক্ষ্মীকে কতদিন দেখেনি শ্রীকান্ত। ধূপধাপ করে সিঁড়ি বেয়ে রতনের উপরে ওঠার আওয়াজটা তার কানে আসছে। ও মা, কোথায় গেলে গো? সেই কখন থেকে তোমায় ডাকছি, কোনো সাড়া নেই কেন? যাই রে রতন, এই তো এই যাচ্ছি। রান্নাঘরে মেলা কাজ। হ্যাঁ রে, বাবুকে দেখতে পেলি? আরে দেখতে পেয়েছি কি গো, একেবারে দৌড়ে নিয়ে এসেছি। সেই জন্যই তো তোমাকে কখন থেকে ডাকছি মা। তাই নাকি? বাবা, বেশ করেছিস। তা যা বাবা, যা, আগে ওকে একটু তামাক দে, আমি একবার নিচে গিয়ে দেখি। গালিচার উপর নিজেকে এলিয়ে দিয়ে আধ শোয়া হয়েছিল শ্রীকান্ত। তার সামনে এসে দাঁড়ালো রাজলক্ষ্মী। আজ তার রূপ যেন ফেটে পড়ছে। পরনে 8 পৌরে শাড়ি, মাথায় ছোট করে ঘোমটা দেওয়া। তার আশপাশ দিয়ে কয়েকটা ছোট চুল গালের উপর ঝুলছে। গায়ে কয়েকটা গয়নাও আছে। সংখ্যায় তারা বেশি নয়, তবে দামে অনেক। রাজলক্ষ্মীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল শ্রীকান্ত। চোখের পলক ফেলতে ও যেন ভুলে গেল। কি অত হাঁ করে দেখছো শুনি? তোমাকে দেখছি। নতুন দেখছো নাকি? নতুনের মতোই তো মনে হচ্ছে, আগে যেন কোনোদিন দেখিনি। বাবা, পারো বটে। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? রতন তামাক নিয়ে আসার আগেই আমি তোমার গলাটা জড়িয়ে ধরি। ধরবো? করবে শুনি?
হাতটা ছুঁড়ে ফেলে দেবে না তো? দিয়েই দেখো না কি করি। মা, ও মা, এই যে বাবু তামাক। তা হ্যাঁ গা মা, বাবুকে খেতে দেবে না? ঘড়ি যে রাত 12টার ঘরে পৌঁছলো গো। দেখেছো, ইস কত দেরি হয়ে গেল গো। সেই জন্যই তো বলছি। তুই আমার ঘরে একটা আসন পেতে দে রতন, আমি খাবারটা নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ গো। কই গো, এসো, হাত মুখ ধুয়ে খেতে বসো দেখি। সবটা খাবে কিন্তু, পাতে কিচ্ছু ফেলে রাখবে না, বুঝলে? লম্বা ছুটির পরে টোলের পণ্ডিত মশাই ছাত্রদের অকারণ বকাঝকা করে, দেখেছো তো? তোমাকে দেখেও তাই মনে হচ্ছে। আমার বাড়ি বয়েই গেছে। তা হ্যাঁ গো, এতকাল কোথায় ছিলে সেটা বলো দেখি। চেহারা দেখে তো মনে হচ্ছে আবার সেই বনে বাদারে ঘুরে বেরিয়েছ, যত্ন আত্মে কিচ্ছু জোটেনি, তাই না? সব জায়গায় কি আর রাজলক্ষ্মী আছে? আমার যত্ন কে করবে শুনি? মরে যাই। তবুও তো নিজে আসো না, যেতেও বলো না। পিয়ারি যার জন্য আবার রাজলক্ষ্মী হলো, সে যে কত বড় নিষ্ঠুর তার কে বুঝবে? সে কি আমার দোষ লক্ষ্মী? তুমি নিজেই যদি আমাকে দূরে না ঠেলতে, গঙ্গামাটির সেই দিনগুলো। ওগো আমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে। ক্ষমা চাওয়ার জন্যে ভেতরে ভেতরে আমি ছটফট করে মরেছি, সে কথা শুধু আমার অন্তর্যামী জানেন। নইলে বহু সাধ্য সাধনা করে যাকে পায় না তাকে কিনা আমি। আচ্ছা, মান অভিমান পরে হবে খন। তুমি জিজ্ঞেস করছিলে না কোথায় ছিলাম এতদিন, সে কথা বলছি শোনো। তোমার মুরারিপুরে বাবাজিদের আখড়ার কথা মনে আছে লক্ষ্মী? হ্যাঁ, মনে আছে বই কি। ওখান থেকেই তো বৈষ্টমীরা পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে আসতো। ছেলেবেলার কথা আমার খুব মনে আছে। এতদিন আমি সেইখানেই ছিলাম। সেই বৈষ্টমদের আখড়ায় তুমি ছিলে? মা গো মা, বলো কি গো? নাক খেঁদা উল্কি আঁকা মেয়েগুলো সেখানে থাকে না? তোমাকে তো জানি, তোমার অসাধ্য কাজ কিছু নেই অবশ্য। আখড়ায় তোমার যা মূর্তি দেখেছি, মাথায় জট পাকানো গাময় রুদ্রাক্ষের মালা, হাতে পেতলের বালা, সে কি অপরূপ রূপ। এবার হাসলে কিন্তু এমন ভয়ানক শাস্তি দেব যে কাল চাকরদের সামনে মুখ দেখাতে পারবে না। সে তোমার মতো বীর পুরুষের কাজ নয় মশাই, সে নিজেই লজ্জায় বেরুতে পারবে না। দেখো, সংসারে তোমার মতো ভীতু মানুষের আছে নাকি? কিছুই জানো না লক্ষ্মী। তুমি ভীতু বলে অবজ্ঞা করো, কিন্তু সেখানে একজন বৈষ্ণবী আমাকে দাম্ভিক বলেছে জানো? কেন গো, তার কোন পাকা ধানে মই দিয়েছিলে শুনি? কিচ্ছু না, যা করার তো সেই করলো। সে আমার নাম কি দিয়েছিল জানো? কি? নতুন গোসাই। বলো তো, গোসাই। সে বলতো, তোমার এমন উদাসী বৈরাগী মনের চেয়ে দাম্ভিক মন পৃথিবীতে আর দুটি নেই। তা তার নামটি একবার শুনি। কমললতা। কেউ রাগ করে কমলিলতাও বলে। তারা বলে ও নাকি জাদু জানে, ওর কীর্তন গানে মানুষ পাগল হয়, সে যা চায় লোকে নাকি তাই দিয়ে যায়। ও, তা তুমি ওর গান শুনেছ? শুনেছি, ভারী চমৎকার গান। বয়স কত তার? দেখতে কেমন? বোধ হয় তোমার মতোই হবে। ও, একটু বেশিও হতে পারে। দেখতেও বেশ। খেঁদা নাকের উল্কি আঁকা চেহারা নয় তার, এ ভদ্রঘরের মেয়ে। সে আমি ওর কথা শুনেই বুঝেছি। কমললতা কোথাকার কোন এক বৈষ্ণব বৈরাগী, তাকে নাকি আমি ভয় করতে যাব। রাজলক্ষ্মী কেন যে কমললতাকে ভয় করতে যাবে সে কথা বুঝতে পারল না শ্রীকান্ত। গম্ভীর মুখে এঁটো বাসনপত্র দুহাতে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রাজলক্ষ্মী। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কখন যে আনমনা হয়ে গেছে শ্রীকান্ত নিজেও জানে না। বালিশের কোণে টান পড়তে ফিরে তাকিয়ে দেখতে পেল তারই বালিশের এক কোণে কনুইয়ের ভর দিয়ে ঝুঁকে বসেছে রাজলক্ষ্মী। আলতো করে তার কপালে হাত দিয়ে
বুঝতে পারলো সামনের চুলগুলো ভিজে গেছে। চোখে মুখে জল দিয়ে বোধহয় অভিমান মুছে এলো রাজলক্ষ্মী। লক্ষ্মী, হঠাৎ করে কলকাতায় চলে এলে যে? তোমার জন্যে মনটা কেমন আনচান করতে লাগলো জানো। ভয় হলো বুঝি বা হার্ট ফেল করবো, এ জন্মে আর দেখতেই পাবো না তোমাকে। তাই চলে না এসে পারলাম না গো। আমাকে আমাকে এমন করে কেন বাঁধলে বলো তো? আহা, এই গড়গড়াটা সরাও না, ধোঁয়ার ঠেলায় আমি তোমার মুখটাই যে দেখতে পাচ্ছি না। বেশ, গড়গড়াটা না হয় হাত থেকে গেল, তা বলে তো খালি হাতে থাকতে পারি না। তোমার হাতটাই দাও দেখি। বড্ড অভিমান হয়েছে না? না না, কখনো না। আমি তোমাকে কত দুঃখ দিয়েছি, তার শাস্তি পেতে হবে না আমায়? কই, কোথায় দুঃখ দিয়েছ? আমি তো কিছু বুঝতে পারিনি। তাহলে মন্তর পড়ে কেউ তোমার মনের চোখে ঠুলি পরিয়ে দিয়েছে। এত পাপ করেও সংসারে আমার মতো এত ভাগ্য আর কোথাও কেউ কখনো পাবে না গো। কিন্তু ওই ধর্মকর্মের বাতিকটাই আমার সব মাটি করে দিল গো। তা তোমার গুরুদেব এবার আমার জন্য কিছু দেননি? দিয়েছেন তো, দিয়েছেন একটা তাবিজ। সেইটা তোমার গলায় পরিয়ে দিতেই তো এতদূর ছুটে এলাম। কিন্তু আমাকে যে শীঘ্রই বর্মায় ফিরতে হবে লক্ষ্মী। বেশ তো, চলো না। সেখানে অভয়া আছেন, দেশময় বুদ্ধদেবের বড় বড় মন্দির আছে, এসব দেখতে পাবো আমিও। কিন্তু সে যে বড় নোংরা দেশ লক্ষ্মী, সে দেশে তুমি যাবে কি করে? আহা, যেখানে তুমি থাকবে আমি তো সেখানেই থাকবো। আহার, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না যে। না যাও, বলবো না, অত আর শুনে কাজ নেই তোমার। এবার চোখ বোঝো। মুখ টিপে হেসে চোখ বন্ধ করলো শ্রীকান্ত, আর তার বালিশের কোণে সেভাবেই অসারের মতো পড়ে রইল রাজলক্ষ্মী। শুধু তার উষ্ণ ঘন নিঃশ্বাস শ্রীকান্তর গলার উপরে, গালের উপরে এসে পড়তে লাগলো। বলি, ও মা, সূর্য তো মাথার ওপর উঠলো, বাবুকে চা দেবো না? ওপরে নিয়ে আয় রতন, ওপরে নিয়ে আয়, বাবুকে ডাকছি আমি। শুনছো? ওঠো, কাপড় ছেড়ে হাত মুখটা ধো। রতন চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বেলা হলো যে। আরে আর কত ঘুমোবে, ওঠো না। ঘুমোতে দিলে কই, এই তো সবে শুয়েছি। মা, এই চা রইল, আমি বরং নিচে গেলুম। ছি ছি ছি, ইস কি বেহায়া গো তুমি। হ্যাঁ, মানুষকে মিথ্যে মিথ্যে লজ্জায় ফেলতে তোমার জোরই নেই দেখছি। রতন কি ভাবলো বলো তো? সারা রাত কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে বলে নাকি ঘুমোয়নি। ওঠো ওঠো বলছি, নইলে এবার গায়ে জল ঢেলে দেবো। জলটা না হয় পরে হবে, আগে চাটাই দাও লক্ষ্মী। আচ্ছা। বেলা না হলেও তখন সকাল হয়েছে, জানালাগুলো খোলা। সেই স্নিগ্ধ আলোয় রাজলক্ষ্মীকে সত্যিই কি অপূর্ব দেখাচ্ছে। তার স্নান পূজা অনেক শেষ হয়েছে। গঙ্গার ঘাটে উড়ে পান্ডার দেওয়া শ্বেত এবং রক্তচন্দনের তিলক তার কপালে, পরনে নতুন লাল বেনারসি শাড়ি। পূবের জানলা দিয়ে এক টুকরো সোনালি রোদ এসে তার মুখের একধারে পড়েছে। সলজ্জ কৌতুকের চাপা হাসি তার ঠোঁটের কোণে। ভুরু দুটির নিচে চঞ্চল চোখের দৃষ্টি যেন ঝলমল করছে। সেদিকে তাকিয়ে আজও মুগ্ধ হয়ে গেল শ্রীকান্ত। বাবা, আজ আবার বেনারসির বাহার। কি শাড়িটা চিনতে পারছো? মনে হয় পারছি, সেই বার্মা থেকে এটাই পাঠিয়েছিলাম না? ঠিক বলেছ, মনে আছে দেখছি। এতদিনেতে হাতই দিইনি জানো। মনে মনে ঠিক করে রেখেছিলাম আমার জীবনের সব থেকে বড় দিনটা যেদিন আসবে সেই দিন এই শাড়িখানা পরবো আমি। তাই আজ পরেছি। আজই আমার জীবনের সবচেয়ে বড় দিন, বুঝেছ? তাই তো দেখছি। কাল থেকে কি অত দেখছো বলো তো আমায়?
আমার চেয়ে তোমার কমললতাকে ঢের ভালো দেখতে, তাই না? না, রূপের দিক দিয়ে তার সঙ্গে তোমার কোনো তুলনাই চলে না। তাহলে নিশ্চয়ই আমার চেয়ে তার গুণ অনেক বেশি। সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারি না লক্ষ্মী। গুণের মধ্যে তো শুনলাম সে শুধু কীর্তন করতে পারে। হ্যাঁ, তার গলা সুন্দর, গানও সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। তাই নাকি? আচ্ছা, ওইখানেই যে আমার মন মজেছে গো। আচ্ছা, মজেছে না? আমি তোমাকে চিনি, ভালো মতো চিনি, বুঝেছ? আমি জানি মেয়েদের প্রতি তোমার এতটুকু আসক্তি নেই, সংসারে কোনো কিছুতে তোমার লোভই নেই, আর কোনো প্রয়োজনও নেই। সে কি আর আমি জানি না? কেউই যে তোমাকে বাঁধতে পারে না গো। একটু ভুল হলো লক্ষ্মী। পৃথিবীর একটি জিনিসে আজও আমার লোভ আছে, সে তুমি। কেবল ওইখানেই আমার না বলতে বাধে। তোমার বদলে দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি লক্ষ্মী। শ্রীকান্তর এই কথাটা আজও তুমি জানতে পারোনি। যাই, হাতটা ধুয়ে আসি গে, সরো। সেদিন অনেক বুঝিয়ে সুঝিয়ে শ্রীকান্তকে সঙ্গে নিয়ে কালীঘাটে কালী দর্শনে গিয়েছিল রাজলক্ষ্মী। বাড়ি ফেরার পরে জোর জবরদস্তি করে রাজলক্ষ্মীর উপোস ভাঙিয়েছে শ্রীকান্ত। ফল, দুধ, মিষ্টি খেয়ে সারা সংসারের কাজের তদারকি করে ঠাকুর ঘরের দায়িত্ব সামলে সারা দিনের শেষে শ্রীকান্তর কাছে এসে বসল রাজলক্ষ্মী। এতক্ষণে সমস্ত কাজ মিটলো আমার, বুঝলে? আজ সারা দিন যেন কত তাড়াতাড়ি কাজ করছি, কিন্তু কিছুতেই যেন কাজ আর ফুরোয় না। এইবার আমি তোমার কাছে বসবো, তোমার মুখে কমললতার গল্প শুনবো। দেখো, সবটা বলবে কিন্তু আমায়, কিচ্ছু লুকিও না, কিচ্ছু বাদ দিও না, জানো? না না, বাদ দেব কেন? তোমাকে সবটা বলবো বলেই সেই কখন থেকে ছটফট করছি আমি। আচ্ছা, কমললতার আসল নাম উষাঙ্গিনী। ওর বাড়ি ছিল সিলেটে। কলকাতায় ওর বাবার মস্ত কাজ। শোনো শোনো, সে তুমি যাই বলো, কমললতার দোষেই কিন্তু যতীন মারা গেছে। কমললতার দোষে? হ্যাঁ। যতীনের নামে তো অপবাদ দিল মনমতো, এতে কমললতার দোষটা কোথায় দেখলে? দোষ নেই, তাকে আত্মহত্যায় সাহায্য করার জন্য যতীনকে ডাকেনি কমললতা। নিজের কলঙ্ক এড়ানোর সময় যতীনেরও তাই ওই পথটার কথাই সবার আগে মনে পড়ে গিয়েছিল। পাপের সহায় হতে কখনো বন্ধুকে ডাকতে নেই। এই তো দেখো না, কমললতা নিজে বাঁচল, কিন্তু মরল তার স্নেহের ধন, তাই তো? তোমার যুক্তিটা কিন্তু ভালো করে বুঝতে পারলাম না লক্ষ্মী। সে তুমি বুঝবে কি করে? বুঝেছে কমললতা, আর বুঝেছে তোমার রাজলক্ষ্মী। এই আমাকেই দেখো না, যখন তোমার দিকে তাকিয়ে দেখি একমাত্র তখনই আমি যেন বেঁচে উঠি গো, নইলে বাকি সময়টা আমার আত্মহত্যা বই তো নয়। ফের ওইসব কথা? কালই বললে না তোমার মনে সব কালি মুছে গেছে, আর কোনো গ্লানি নেই। আবার যদি মরার কথা শুনি তাহলে আমি এমন নিরুদ্দেশ হব, কোথাও আর আমাকে খুঁজেই পাবে না। এমন কথা আর কখনো মুখে এনো না গো। তুমি সব পারো, তোমার নিষ্ঠুরতা কোথাও বাধা মানে না। আমি আর এমন কথা কখনো বলবো না। আমি এই তোমাকে কথা দিলাম, গা ছুঁয়ে কথা দিলাম। তুমি বলো, আমাকে ফেলে যাবে না তো কখনো? তোমাকে ফেলে একা থাকতে তো মনের সায় পাচ্ছি না লক্ষ্মী, কিন্তু না গেলেও যে চলবে না গো। তুমি কি সত্যিই বর্মায় চলে যাবে? আচ্ছা, সেখানে গিয়ে কি করবে বলো তো? চাকরি বাকরি কিছু করতে হবে তো নাকি? আমরা তো দুজন মোটে লোক, আমাদের আর দরকারই বা কতটুকু? কিন্তু লক্ষ্মী, সেটুকুও তো চাই, তাই না? সে ভগবান ঠিক জুটিয়ে দেবেন, দেখো। ওসব চাকরি বাকরি তোমার করতে হবে না, ও তোমার হাতে পোষাবে না। অত ভেবো না লক্ষ্মী, না পোষালে চলে আসবো। বেশ, কি আর হবে, সবই আমার কপাল। এখন মিছে মিছে আমাকে সেই অত দূরে গিয়ে ঘর সংসার সাজাতে হবে।
সেই তো চলেই আসবে। তবু তুমি কেন কষ্ট করবে রাজলক্ষ্মী? সেখানে যে অনেক কাজ, রাঁধা বাড়া, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, বিছানা পাতা। আমার কাজের লোক রাখার পয়সা নেই যে। না থাক, তুমি যতই ভয় দেখাও আমি যাবই। আচ্ছা বেশ, চলো। শুধু তুমি আর আমি। কাজের চাপে না পাবে ঝগড়া করার অবসর, না পাবে পুজো আহ্নিক উপোস করার ফুরসত। তা হোক গে, কাজকে কি আমি ভয় করি নাকি? হ্যাঁ, কি ভাবছো বলো তো? না কিছু না। আচ্ছা, আমরা কবে যাব? এই বাড়িটার ভাড়া চুকিয়ে দাও, তারপর যেদিন ইচ্ছে দুজনে বেরিয়ে পড়বো। চলো। হ্যাঁ গো, একবার মুরারিপুরে সেই কমললতার আখড়ায় যাবে না? যাওয়া তো উচিত। বিদেশে যাওয়ার আগে একবার দেখা করে আসবো বলে কথা দিয়েছিলাম তো। তবে কালই যাই, চলো। তুমি যাবে? সে কি? কেন, ভয় কিসের? তোমাকে ভালোবাসে কমললতা, আর তাকে ভালোবাসে আমাদের গহরদাতা। এর মাঝখানে আমাকে নিয়ে কিসের ভয় তোমার? হ্যাঁ, কমললতাকে ভালোবাসে গহর, এ কথা তোমাকে কে বলল? কেন, তুমি বলেছ? আমি? না, আমি কখনো বলিনি। হ্যাঁ গো হ্যাঁ, তুমিই বলেছ, শুধু কখন বলেছ সেইটে জানো না। সে যাই হোক, মুরারিপুরে তোমার যাওয়া উচিত নয়। কেন? সে বেচারাকে ঠাট্টা করে একেবারে অস্থির করে তুলবে তুমি। এতদিনে আমাকে এই চিনলে বুঝি? আচ্ছা, তোমাকে যে ভালোবাসে এই নিয়ে তাকে লজ্জা দিতে আমি যাব কেন? তোমাকে ভালোবাসাটা কি অপরাধ? আমিও তো মেয়ে মানুষ গো, আমিও হয়তো ভালোবেসে ফেলবো। ভয় নেই গো, এই জীবনে আমি তোমাকে অসুখী হতে দেব না। না, তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় লক্ষ্মী। চলো, কালই তাহলে বেরিয়ে পড়ি। যাবো করেও 2 দিন কেটে গেল। কিছুতেই আর রাজলক্ষ্মীকে নিয়ে মুরারিপুরের পথে যেতে পারছে না শ্রীকান্ত। কে জানে কোন বাঁধনে যে আটকে আছে, তা সে নিজেও জানে না। রাজলক্ষ্মী আর কমললতার মধ্যে সে কি যোগ সেতু হতে চায় না, নাকি সে কমললতার থেকে দূরে থাকতে চাইছে? না, তাও হয়তো ঠিক নয়। তার এই না যাওয়ার পিছনে কোনো কারণই ঠিকমতো ভেবে উঠতে পারল না শ্রীকান্ত। কিন্তু দিন 2 পার করে তার উপর আর ভরসা করল না রাজলক্ষ্মী। এবার সে নিজেই আসরে নামল। বেশ কিছু বাক্স, তরঙ্গ, মালপত্রের মোট দিয়ে রতনকে 7 সকালে ট্রেনে রওনা করিয়েছে সে। স্টেশনে নেমে খান 2 ঘোড়ার গাড়ি ভাড়া করবে সে। রান্নাঘরের দাসী লালুর মাও সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। মুরারিপুরে যাওয়ার জন্য রাজলক্ষ্মীর সাজটাও হয়েছে বিচিত্র। ভোরবেলা স্নান করে এসেছে, গঙ্গার ঘাটে উড়ে পান্ডার দেওয়া তিলক তার কপালে, পরনে ফুল লতায় পাতায় বিচিত্র কারুকাজের খয়েরি রঙের বৃন্দাবনী শাড়ি, গায়ের সেই কটি অলঙ্কার, মুখে স্নিগ্ধ প্রসন্নতা। তার সেই চূড়ান্ত উৎসাহ আর অজস্র বাঁধা ছাঁদা দেখে অবাক হয়ে শ্রীকান্ত জিজ্ঞাসা করল, এত জিনিসপত্র নিয়ে কোথায় চললে? বরাবরের জন্য সেখানে থাকতে যাচ্ছি নাকি? তোমার যেমন কথা, দেশের বন জঙ্গল, নদী নালা, মাঠ ঘাট এসব তুমি একলাই দেখে আসবে বুঝি? আমি কি সে দেশের মেয়ে নই? আমার দেখতে সাজ যায় না বুঝি? সেখানে কটা দিন থাকবো মশাই, বুঝেছ? সে থেকো, কিন্তু এত রকম খাবার দাবারের আয়োজন করেছো কেন? সেখানে গেলে কি খেতে পাবে না নাকি? আরে ঠাকুরের স্থানে কি শুধু হাতে যাব নাকি? আর তোমাকে তো বইতে হবে না, তোমার ভাবনা কিসের? বুঝলাম, কিন্তু তোমার রকম সকম দেখে আমার যে ভারী ভাবনা হচ্ছে। সেখানে ভিড়ের মধ্যে হয়তো তোমাকে খুঁজেই পাবো না। সে কথায় একদম ভেবো না গো, ভেবো না। শুনেছি নতুন গোসাইয়ের সেখানে একটা আলাদা ঘর আছে। আমি গিয়েই তার খিলটা ভেঙে রেখে দেবো। ভয় নেই, খুঁজতে হবে না, আমাকে এমনিই পাবে। নাও, এবার যে ট্রেনটা ছেড়ে যাবে। দুক্কা বলে রওনা হই। আরে চলো। তুমি যাবেই না? হ্যাঁ, যাবই। আর কি করার আছে, চলো তবে। নাও।
দলবল নিয়ে শ্রীকান্ত যখন মুরারিপুরের আখড়ায় গিয়ে হাজির হলো, তখন গোবিন্দজির দ্বিপ্রাহরিক ভোগরাগ সবেমাত্র শেষ হয়েছে। বড় গোসাই নেই, গুরুদেবকে দর্শন করতে নবদ্বীপে গেছেন তিনি। জনাদুই নতুন বৈরাগী এসে সেখানে ঘাঁটি গেড়েছেন। শ্রীকান্তকে তারা চেনেন না। অসময়ে বিনা সংবাদে এতজন নতুন অতিথিকে দেখে তাঁরা বেশ অবাক হয়েই দেখছিলেন। এমন সময় সেখানে এসে হাজির হলো কমললতা, তার সঙ্গে আরো দুজন কম বয়সী বৈষ্ণবী। শ্রীকান্তকে দেখে কমললতার মুখখানা একেবারে উজ্জ্বল হয়ে উঠল। গাঢ় স্বরে সে বলল, ও মা, নতুন গোসাই যে, তুমি যে এত তাড়াতাড়ি এসে আবার আমাদের দেখা দেবে এ আশা কিন্তু করিনি। কমল দিদি, এ কদিন শুধু তোমার কথাই আমি ওর মুখে শুনেছি। আরও আগে আসতে চেয়েছিলেন, কেবল আমার জন্যই সেটা উনি পারেননি। কমললতার মুখ কিছুক্ষণের জন্য রাঙা হয়ে উঠল। তার সঙ্গের মেয়েটি ফিক করে হেসে চোখ ফিরিয়ে নিল। রাজলক্ষ্মীর বেশভূষা এবং চেহারা দেখে সে যে সম্ভ্রান্ত ঘরের মেয়ে তা সবাই বুঝেছে। শুধু শ্রীকান্তর সঙ্গে যে তার কি সম্পর্ক এটাই কেউ ধরতে পারছে না। কিন্তু তোমাকে তো কি চিনতে পারছো না বুঝি? কেন, বৃন্দাবনে দেখনি? না, কই সে কথা তো মনে পড়ছে না ভাই। না পড়াই ভালো দিদি। আমি এ দেশেরই মেয়ে, বৃন্দাবনের ধারে কাছেও কখনো যাইনি। আমরা দুজনে এক গাঁয়ে এক গুরুমশাইয়ের পাঠশালায় পড়তুম। আমাদের এত ভাব ছিল, ঠিক যেন দুটিতে ভাই বোন। পাড়ার সুবাদে দাদা বলে ডাকতুম। তা হ্যাঁ গা, আমি তো সব সত্যিই বলছি নাকি? বুঝেছি গো, বুঝেছি। এই জন্যে তোমাদের দুজনকে একরকম দেখতে, দুজনেই লম্বা ছিপছিপে, শুধু তুমি ফর্সা আর নতুন গোসাই কালো। তোমাদের দেখলেই চেনা যায়। যাবেই তো ভাই, আমাদের ঠিক একরকম না হয়ে কি কোনো উপায় আছে পদ্মা? ওমা, তুমি আমার নাম জানো? নতুন গোসাই বলেছে বুঝি? বলেছে 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 বলেই তো তোমাদের দেখতে এলুম গো। বললুম সেখানে একলা যাবে কেন, আমাকেও সঙ্গে নাও। তাছাড়া একসঙ্গে দেখলে কেউ কলঙ্কও রটাবে না। আর রটালেই বা কি, যত বিষ তো নীলকণ্ঠর গলায়, ও বিষ তার উদর অবধি পৌঁছবে না ভাই। একটা ছেলে মানুষের সঙ্গে মিছে তামাশা করছো কেন বলো তো? মিছে তামাশা? বেশ, তাহলে সত্যি তামাশার কথা তুমিই না হয় বলে দাও। আমি তো বাপু সরল মনেই কথাগুলো বললাম। তা তুমি তুমি এত রাগ করছো কেন শুনি? সরল মনে বলছি, সরল না আরো কিছু। তোমাকে সাবধান করে দিচ্ছি কমললতা, এমন ফাজিল মেয়ে সংসারে আর দুটো নেই। এর কথা সহজে বিশ্বাস করো না কিন্তু। সে কি গো, এর মধ্যে তুমি আবার ফাজলামও পেলে কোথায়? আমার নিষ্পাপ মনে কোনো কাদা নেই, তা জানো না? হ্যাঁ, একেবারে যুধিষ্ঠিরের মতো। তা তোমার নামটা কি ভাই? আমার নাম রাজলক্ষ্মী ভাই। উনি গোড়ার কথাটা ছেড়ে দিয়ে শুধু শুধু লক্ষ্মী বলে ডাকেন আমায়। আমি আবার ও গো হ্যাঁ গো বলে ডাকি। আজকাল অবশ্য ওকে নতুন গোসাই বলে ডাকতে বলেছেন। হ্যাঁ গো, তা তাই না গো? উফ, কি জ্বালা। আমি বুঝেছি, বলবো? চুপ কর তুই, পোড়ার মুখের ভারী বুদ্ধি। এসো ভাই রাজলক্ষ্মী, ভেতরে এসো। রোদ্দুরে মুখখানা একেবারে শুকিয়ে গেছে। চলো হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম করবে, তারপরে সবাই মিলে তার প্রসাদ গ্রহণ করব। এসো গো গোসাই, ভেতরে এসো। এইবার মনে মনে প্রমাদ গুনল শ্রীকান্ত। খাওয়া দাওয়ার বিষয়ে ভীষণ ছোঁয়াছুঁই মেনে চলে রাজলক্ষ্মী। মাঝে মাঝে তা এমন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছয় যে দিনের পর দিন তার খাওয়াই হয় না। উপোস করতে পারলে রাজলক্ষ্মীর আনন্দের আর শেষ নেই। অন্যের উপর জুলুম সে কখনো করে না, কিন্তু তার নিজের উপর নিজের জুলুম এমন একটা উচ্চ স্তরে পৌঁছেছে যা দেখে কখনো কখনো মনে মনে আঁতকে ওঠে শ্রীকান্ত। এই বৈষ্ণব মঠে কোনো জাতিভেদ বা পূর্বাশ্রমের ঠিকুজি কুষ্ঠির কোনো ব্যাপার নেই।
অতিথিকে নিঃসংকোচে ঠাকুরের প্রসাদ খেতে দেওয়া হয়। আজ অবধি সেই প্রসাদ ফেরত দিয়ে কেউ এদের কোনোভাবে অপমান করেনি। কিন্তু আজ যদি রাজলক্ষ্মী এদের হাতে না খায়, কমললতার নীরব দৃষ্টিপাতের কি জবাব দেবে? সে কথা ভেবে হয়রান হয়ে গেল শ্রীকান্ত। কখন যে পদ্মা তার কাছে এসে দাঁড়িয়েছে তাহা টের পায়নি সে। নতুন গোসাই, খাবে না? ভেতরে এসো, দিদিরা তোমাকে ডাকছে যে, প্রসাদ নেবে, এসো। আজ ঠাকুর কি গ্রহণ করলেন পদ্ম? আজ তিনি অন্নভোগ গ্রহণ করেছেন গো। অন্ন পরিবেশন করা হবে এবার। খাবে, এসো, রাজলক্ষ্মী দিদি পরিবেশন করে খাওয়াবে। সে নিজে খাবে না? না গো, সে তো বামুনের ঘরের মেয়ে, আমাদের ছোঁয়া সে খাবে না। কমললতা দিদিকে সে কথা বললো তো। তোমার দিদি শুনে রাগ করলো না? না না, কমল দিদি রাগ করবে কেন, বরং হাসতে হাসতেই তো বলল, পরের জন্মে দুজন একই মায়ের পেটে জন্মাবে, তখন আর তার হাতে খেতে কোনো আপত্তি থাকবে না। পদ্মার কথা শুনে শ্রীকান্ত এবার যেন হাঁপ ফেলে বাঁচল। সহজ মনেই ভিতরে গেল সে। গিয়ে দেখল রাজলক্ষ্মী আর কমললতার মধ্যে এর মধ্যেই বেশ ভালো মতো ভাবসাব হয়ে গেছে। বিকেলের গাড়িতে বড় গোসাই দ্বারিকা দাস ফিরে এলেন। তার সঙ্গে এলো আরো জন কয়েক বাবাজি। সর্বাঙ্গের ছাপছোপের পরিমাণ এবং বৈচিত্র্য দেখে মনে হলো যে এরাও বেশ কেউকেটা হবেন। জানা গেল এদের একজন নামজাদা কীর্তনিয়া এবং আরেকজন মৃদঙ্গের ওস্তাদ। সন্ধ্যের আগে মন্দিরে বেশ সাজো সাজো ব্যাপার শুরু হলো। পদ্মা এসে বলল, নতুন গোসাই, তুমি তো কীর্তন শুনতে ভালোবাসো। কীর্তন আমি বড় ভালোবাসি পদ্ম। আজকে গাইবেন জানো, মনোহর দাস বাবাজি। তাঁর গান শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। ছেলেবেলায় 2-4 ক্রোশের মধ্যে কোথাও কীর্তন হবে শুনলে আমি ছুটে যেতাম, কিছুতেই ঘরে থাকতে পারতাম না। বুঝি না বুঝি তবু শেষ পর্যন্ত বসে থাকতাম। কমললতা, তুমি গাইবে না আজ? আজ না, ওদের সামনে গাইতে কেমন লজ্জা করে। তাছাড়া সেই অসুখটা থেকেই গলাটা যেন ধরে আছে, এখনো সারেনি ঠিক মতো। লক্ষ্মী কিন্তু তোমার গান শুনতেই এসেছে কমললতা, ও ভাবে আমি বুঝি বাড়িয়ে বলেছি। তোমার তো সবেতেই বাড়াবাড়ি গোসাই, আমার গান নিয়েও যে বাড়িয়ে বলবে তাতে আর বিচিত্র কি। ভাই রাজলক্ষ্মী, তুমি কিছু মনে করো না, সামান্য যা জানি একদিন তোমাকে নিশ্চয়ই শোনাবো। তবে তবে আজ না ভাই। তোমার যেদিন ইচ্ছে হবে আমাকে ডেকে পাঠিও, আমি নিজে এসে তোমার গান শুনে যাব। বলি, হ্যাঁ গো, তুমি যে কীর্তন শুনতে এত ভালোবাসো, কই আমাকে তো বলনি। সব কথা কি আর সব সময় বলা যায়, নাকি বলা উচিত? ও মা, কথা শোনো একবার। কমললতা দিদি, তোমার বড় গোসাইজিকে বলে এসো তো ভাই, আজ বাবাজি মশাইয়ের কীর্তনের পরে আমি ঠাকুরদের গান শোনাবো। বাবাজিরা কিন্তু বড় খুঁতখুঁতে ভাই। তা হোক গে, ভগবানের নাম তো হবে, রাধা মাধব নিশ্চয়ই খুশি হবেন। কি জানো দিদি, বাবাজিদের নিয়ে আমি অত বিশেষ ভাবি না, শুধু আমার এই দুর্বাসা ঠাকুরটি প্রসন্ন হলেই আমি বাঁচি। গান ভালো হলে অবশ্য বকশিস পাবে। রক্ষে করো গোসাই, সকলের সামনে যেন বকশিস দিতে এসো না আবার। তোমার তো অসাধ্য বলে কিছুই নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সন্ধ্যাবেলায় আরতির পরে মনোহর দাসের কীর্তনের ভূমিকা এবং গৌরচন্দ্রিকার মাঝামাঝি এক সময় রাজলক্ষ্মী এসে কমললতার কাছে বসল। সরু জরিপারে নীলাম্বরী শাড়ি পরেছে রাজলক্ষ্মী, সঙ্গে আছে নীল জামা। রং এবং রূপ যেন উথলে উঠছে। মুখখানি তার ভীষণ শান্ত, কোনো দিকে ফিরেও দেখছে না। তবু শ্রীকান্তর মনে হলো কি কারণে কে জানে সে বোধহয় একটু হাসি চেপে নিল। নমনম করে কীর্তন মিটতেই দ্বারিকা দাস এবার চোখ মেলে রাজলক্ষ্মীকে ডেকে বললেন, দিদি, দিদি গো,
আমার ঠাকুরদের এবার তুমি কিছু নিবেদন করে শোনাও, শুনে শুনে আমরাও ধন্য হই। যথা আজ্ঞা বাবাজি। ওই খোলটা বাজুক দিদি। হ্যাঁ, তাতে তাতে কোনো বাধার সৃষ্টি হবে না তো দিদি? হ্যাঁ, না না, খোলটা বাজুক, তাতে কোনো অসুবিধা হবে না আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবাজিরা মনে মনে বিস্ময় বোধ করলেন, কারণ সাধারণ মেয়েদের কাছে এতটা বোধ হয় তারা আশা করেন না। রাজলক্ষ্মীর গান শুরু হলো। কোথাও কোনো দ্বিধা বা জড়তা নেই, অবাধ জলস্রোতের মতো বয়ে চলল তার কণ্ঠ। এ বিদ্যায় সে যে সুশিক্ষিতা শ্রীকান্ত তা জানে। একসময় এটাই ছিল তার জীবিকা, বাইজি ছিল সে, কিন্তু বাংলার নিজস্ব সঙ্গীতের এই ধারাটাও সে যে এত যত্ন করে আয়ত্ত করেছে সে কথা কল্পনাও করেনি শ্রীকান্ত। সুরে, তালে, লয়ে, বাক্যের বিশুদ্ধতায়, উচ্চারণের স্পষ্টতা এবং প্রকাশের মাধুর্যে, মধুরতায় এই সন্ধ্যায় সে যে বিস্ময় সৃষ্টি করল তা অভাবিত। পাথরের ঠাকুর তার সামনে, পিছনে বসে ঠাকুর দুর্বাসা, কার টানে সে যে এমন অদ্ভুত সুন্দর গাইছে তা বলা কঠিন। লহ শ্রীকৃষ্ণের নাম রে, হরি বল, হরি বল, হরি হরি বল। আহা, কি শোনালে দিদি, কি শোনালে! এই দেখি বাবাজি, আপনার আপনার পা দুটো দেখি। এই গোবিন্দের কণ্ঠের এই মালাখানি তোমার গলায় পরিয়ে দিলাম ভাই। প্রার্থনা করি তোমার সমস্ত অকল্যাণ যেন দূর হয়ে যায়। গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই। দ্বারিকাদাস বাবাজিকে রাজলক্ষ্মী প্রণাম করল। তারপর শ্রীকান্তর পায়ে হাত দিয়ে প্রণাম করে চুপি চুপি বলল, শোনো গোসাই, এই মালা তোলা রইল। বকশিসের ভয় না দেখালে এখানেই তোমার গলায় আমি পরিয়ে দিতাম। ভাগ্যিস একটা ভয় অন্তত পেয়েছে। গানের আসর শেষ হলো। শ্রীকান্তর মনে হলো তার জীবনটা যেন সার্থক হলো আজ। ক্রমশ প্রসাদ বিতরণের আয়োজন আরম্ভ হলো। সকলেই সেদিকে ব্যস্ত। এই ফাঁকে একটু নিরালা দেখে রাজলক্ষ্মীকে অন্ধকারের আড়ালে ডেকে নিয়ে এলো শ্রীকান্ত। ও মালাখানা রেখে দাও, এখানে নয়, বাড়ি ফিরে গিয়ে তোমার হাত থেকে পড়ব। এখানে ঠাকুর বাড়িতে পড়ে ফেললে আর খুলতে পারবে না, সেই ভয় পেয়েছ বুঝি? না, সে ভয়ে ঘুচে গেছে। সমস্ত পৃথিবীটা আমার থাকলে তোমাকে আজ তা দান করে দিতাম লক্ষ্মী। কি দাতা আমার, সে পৃথিবীটা তো তোমারই থাকতো গো। তোমাকে আজ অসংখ্য ধন্যবাদ। কেন বলো তো? আজ মনে হচ্ছে আমি তোমার যোগ্য নই। অযাচিত ভাবে যে ধন আমি পেয়েছি, এই সংসারে তার কোনো তুলনা নেই। এই ঐশ্বর্য আমি রাখবো কোথায়? কেন, চুরি যাবার ভয় করছো নাকি? না, চুরি করে তোমাকে ধরে রাখার মতো এত বড় জায়গা কারণ নেই লক্ষ্মী। এমন করে মুখোমুখি অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখলে লোকে হাসবে যে। এখন এসো তো, দুটো প্রসাদ মুখে দেব, চলো। সকলে বোধহয় খেতেও বসে গেছেন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে শ্রীকান্ত দেখল যে সেদিন আর ফুল তোলার জন্য তাকে ডাকেনি কমললতা। তার বদলে রাজলক্ষ্মীকেই সঙ্গী করে দিব্যি হাসতে হাসতে ফুল পেড়ে নিয়ে এসেছে সে। দুজনেরই মুখ আন্তরিকতায় আর তৃপ্তিতে যেন ঝলমল করছে। তাদের এমন সখ্য দেখে ভারী ভালো লাগলো শ্রীকান্তর। কাল রাতে দুজনে একসঙ্গে শুয়েছিল, আজ সকাল থেকেই আবার একসঙ্গেই কাজ শুরু করে দিয়েছে। শ্রীকান্তকে দেখে হাসতে হাসতে কমললতা বলল, তুমি ভেবো না গোসাই, আমাদের মধ্যে সব বন্দোবস্ত পাকা হয়ে গেছে। আসছে বারে আমি বড় বোন হয়ে জন্মে ওর দুটি কান ভালো করে মুলে দেব। তার বদলে আমিও একটা শর্ত করিয়ে নিয়েছি গোসাই। আমি যদি মরি, ওকে বৈষ্টমীগিরিতে ইস্তফা দিয়ে তোমার সেবায় নিযুক্ত হতে হবে। তোমাকে ছেড়ে আমি মুক্তি পাবো না, সে আমি জানি। তখন ভূত হয়ে এসে
দিদির ঘাড়ে চাপবো, কাঁধে বসে বসে সব কাজ ওকে দিয়ে আমি ঠিক করিয়ে নিয়ে তবে ছাড়বো। তোমার আর মোড়ে কাজ নেই ভাই, তোমাকে কাঁধে নিয়ে আমি সারাক্ষণ ঘুরে বেড়াতে পারবো না। সেসব না হয় হবে, কিন্তু কাল থেকে এসে অবধি গহরকে দেখলাম না যে, সে আর আসে না এখানে। তোমার বন্ধুর খ্যাপামির কথা তুমিই জানো গোসাই। তিনি যে কোথায় পড়ে থাকেন তার খবর আর কে দেবে বলো? যাও না গোসাই, তাকে নিয়ে এসো। এদিকে আজ ঠাকুরের ভোগ রান্নার জন্য একজন বামুনকে ধরে এনেছি, সে আবার কুঁড়ের বাদশা। রাজলক্ষ্মী তাকে সাহায্য করবে আজ। হয়ে গেল, রাজলক্ষ্মী আজ খাবে বটে, কিন্তু তোমার ঠাকুরকে উপসী থাকতে হবে। অমন কথা বলো না গোসাই, এ কথা কানে শুনলে এখানে সে আর জলগ্রহণ করবে না। 24 ঘন্টাও কাটেনি কমললতা, এর মধ্যেই তাকে তুমি চিনে ফেললে? হ্যাঁ গোসাই, চিনেছি। শত লক্ষেও এমন মানুষ তুমি একটিও খুঁজে পাবে না। তুমি ভাগ্যবান। গহরের খোঁজ করতে করতে তার বাড়ি অবধি গিয়ে হাজির হয়ে গেল শ্রীকান্ত। সেখানে গিয়ে নবীনের কাছে শুনল যে তার গরিব মামা তো বোন নাকি সপরিবারে কি এক কঠিন রোগে পড়েছে। সেই রোগে তার গ্রাম একেবারে উজাড় হয়ে গেছে, চিকিৎসা করানোর মতো কেউ নেই। গহর গেছে তাকে চিকিৎসা করাতে। আজ 10-12 দিন হয়ে গেল, তার কোনো খবর নেই। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে উঠল নবীন। আমার বাবু মনে হয় আর বেঁচে নেই। মুখু চাষা মানুষ আমি, কখনো গায়ের বাইরে বেরোইনি। কোথায় সে দেশ, কোন দিক দিয়ে যায় তাও জানি নেই। নইলে কি আর এখানে বসে থাকি বাবু? চক্রবর্তী মশাইকে দিন রাত সাজি, কিন্তু সেই পিটলে বাবুর আমাকে সেখানে নিয়ে যাওয়ার নামগন্ধ পর্যন্ত করে না। কি করবো বাবু? গ্রামের পথ না চেনো, জেলার নামটা তো বলতে পারবে নবীন? নদের জেলার কোনো এক ধারে নাকি ওই গ্রামখানা আছে। স্টেশন থেকে অনেক দূরে যেতে হয় গরুর গাড়িতে। চক্রবর্তী বাবুনটা সব জানে, কিন্তু বলতে চায় না। বাবু মরলে তোর সুবিধে, 1 পয়সা বা শোধ করতে হবে না। নবীনকে নিয়ে চক্রবর্তীর বাড়িতে গিয়েও খুব একটা সুবিধে করতে পারল না শ্রীকান্ত। তার স্মৃতিশক্তি নাকি ভীষণই ক্ষীণ হয়ে এসেছে। এবেলার মতো হাল ছেড়ে আখড়ায় ফিরে এলো শ্রীকান্ত। বেলা তখন 3টে গড়িয়ে গেছে। বাবাজিরা নিশ্চয়ই সেবা করে বিশ্রামে গেছেন, তবে ঠাকুর ঘরের বারান্দায় মেয়েদের মেলা ভিড় দেখে সেদিকে এগিয়ে গেল শ্রীকান্ত। উঁকি মেরে দেখল ভিড়ের মাঝখানে বসে এক গণক। পাঁজি, পুঁথি, খড়ি, স্লেট, পেন্সিল প্রভৃতি গণনার যাবতীয় উপকরণ তার কাছে রয়েছে। শ্রীকান্তকে দেখে রাজলক্ষ্মী বলল, জানো তো, গণক ঠাকুর আমার হাত দেখে বলেছে আমি রাজরানী হব। এ কথা বলার জন্য কত নিল শুনি? আহ, আস্তে, এভাবে কেউ বলে নাকি? উফ, তুমি না কিচ্ছু চাননি উনি। আমার আঁচলে 5টা টাকা বাঁধা ছিল, সেইটি খালি ওকে দিয়েছি। আমাকে দিলে আমি ওর চেয়ে আরো ভালো বলতে পারতাম। না মশাই, না, টাকার জন্যে নয়। টাকা আমি অনেক রোজগার করি, কিন্তু সত্যি বলছি, এত ভালো হাত আমি আর দেখিনি। দেখবেন, আমার হাত দেখা কখনো মিথ্যে হবে না, এই আমি বলে রাখলুম। ঠাকুর, হাত না দেখে কিছু বলতে পারো কি? পারি পারি পারি। আচ্ছা, একটা ফুলের নাম করুন দেখি। শিমুল ফুল। শিমুল ফুল, আচ্ছা। তার মানে হলো গিয়ে আপনি কোনো একজনের খবর জানতে চাইছেন, তাই তো? চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই, খবর সব ভালো। এইভাবে 2-1 দিনের মধ্যেই সব জানতে পারবেন আপনি। দেখলে তো, আমি বলছি ইনি খুব ভালো গণিন গো, কিন্তু তোমরা কিছুই বিশ্বাস করতে চাও না, খালি হেসে উড়িয়ে দাও। গণককে কেন্দ্র করে এই অবধি সময়টা বেশ সুখেই কাটল।
কিন্তু শ্রীকান্তর হাত দেখে গণক যেই বলল যে সামনেই তার একটা বড় ফাঁড়া আছে, ব্যাস আর যায় কোথায়। রাজলক্ষ্মীর মুখখানা শুকিয়ে একেবারে পাংশু হয়ে গেল। কমললতার হাজার সান্ত্বনাতেও রাজলক্ষ্মীর মুখ থেকে চিন্তার ছায়াটা আর সরল না। মুরারিপুরের আখড়ায় কয়েকটা দিন বেশ হৈ হৈ করে কেটে গেল। সেদিন তাদের কলকাতায় ফিরে আসার দিন। সাত সকালে হাঁক ডাক করতে করতে শ্রীকান্তর ঘরের দরজায় এসে দাঁড়ালো কমললতা। রাজলক্ষ্মী তখন সেখানে বসে কিসের যেন একটা ফর্দ তৈরি করছিল। নতুন গোসাই, ও নতুন গোসাই, ঘরে আছো? ও এই যে, বাহ, রাজলক্ষ্মীও আছো দেখছি। ভালোই হলো, তোমাদের দুজনকেই আমার একসঙ্গে দরকার। কেন, বন্দি করে ফেলার মতলব করেছো নাকি? হ্যাঁ গো গোসাই, চিরকালের মতো বন্দি। এই নাও, আমার হাতের এই থালায় ঠাকুরের দুটো প্রসাদী মালা আর চন্দন আছে। এসো, তোমরা একে অন্যকে এই মালা পরিয়ে দাও। না ভাই, আমাকে সে আদেশ করো না। ছেলেবেলায় প্রথমবার ওকে বইচি ফলের রাঙা মালা পরিয়ে দিয়েছিলাম। মনে মনে বলেছিলাম, আজ থেকে তুমিই আমার বর। চোখ বুঝলে সেই কিশোর গলায় দুলতে থাকা মালাটা আমি আজও যে দেখতে পাই কমল দিদি, আমার মনে সেই মালাটি বেঁচে থাক। কিন্তু সে মালাখানা তো আমি চিবিয়ে খেয়ে ফেলেছিলাম। ওই বয়সে কেউ বইচি ফল দেখলে তাকে কি আর আস্ত রাখে নাকি? অমন কচকচ করে খেয়ে ফেলে, আমিও ফেলেছিলাম। তখন আর অত শত বুঝবো কি করে? হ্যাঁ গো কমল দিদি, জানো, রাক্ষস চিবিয়েই খেয়েছিল। এখন আমাকে শুদ্ধ চিবিয়ে খাও। হ্যাঁ গো দিদি, তুমি আজই এখান থেকে পাট তুলে দেবে দিদি? আসুন আসুন বাবাজি, আসুন। আবার কবে আমাদের মাতিয়ে রাখতে আসবে বলো তো? হ্যাঁ, আশ্রমটি যে আজ অন্ধকার হয়ে যাবে গো দিদি। এ কদিন আপনাদের উপর অনেক উপদ্রব করে গেলাম, নিজ গুণে ক্ষমা করে দেবেন বাবাজি। বাবাজি সত্যি কথাই বলেছেন গোসাই। সত্যি মনে হবে বুঝি আজ কোথাও আলো জ্বলেনি, সব অন্ধকার হয়ে আছে। কমললতা নাম দিয়েছে নতুন গোসাই, আর আমি আজ তোমার নাম দিলাম আনন্দময়ী। আনন্দময়ী। বড় গোসাই, তোমার আনন্দময়ীর ব্যাপারে অন্তত রতনের মতামতটা একটু জানতে পারতে। মানে ওকে নিয়ে সে কতটা আনন্দে থাকে আর কি। কি সাংঘাতিক গো তুমি বাবাজি, ওদের কথা একদম শুনবেন না। ওরা দিন রাত আমায় হিংসা করে জানেন। এবার যখন আসবো, এই রোগা পটকা অরসিক লোকটিকে আমি ঘরে তালা বন্ধ করে আসবো। উফ মাগো, ওর জ্বালায় আমার কোথাও গিয়ে এতটুকু স্বস্তি নেই। পারবে না দিদি, ওটি পারবে না। ওকে ফেলে আসতে তুমি পারবে না। তোমাদের এই মিলন যে চিরকালের দিদি, চিরকালের মিলন যে তোমাদের। অক্ষয় হোক, অক্ষয় হোক তোমাদের এই মিলন, অক্ষয়। সে রাতের গাড়িতে বাক্স, প্যাটরা, দলবল সহ রাজলক্ষ্মী আর শ্রীকান্ত কলকাতায় ফিরে এলো। মুরারিপুর আখড়ার বৈষ্ণবীরা যত দূর অবধি দেখা যায় তত দূর অবধি তাকিয়ে রইল। পদ্মা তো কেঁদেই অস্থির, কিন্তু কে জানে কোন শূন্য পানে অন্য মনস্কের মতো তাকিয়ে রইল কমললতা। দ্বারিকাদাস বাবাজি ছাড়া তার সেই দৃষ্টিকে আর কেউই দেখতে পেল না। এরপর আরো বেশ কিছু কাল কেটে গেছে। না, শ্রীকান্ত এখনো বার্মা যায়নি বটে, তবে কলকাতাতেই নতুন কাজের সন্ধান করছে সে। রাজলক্ষ্মীর গুরুদেবের প্রেরণায় সার্বিক শিক্ষার একটা স্কুল তৈরির কাজেও বেশ উৎসাহ নিয়ে কোমর বেঁধে লেগে পড়েছে রাজলক্ষ্মী। না, সে স্কুল কলকাতায় নয়, স্কুল হবে গঙ্গামাটিতে। শ্রীকান্তকে নিয়ে এখন সেখানেই এসে হাজির হয়েছে রাজলক্ষ্মী। এখানে তার অনেক কাজ। এমনই একদিন কলকাতা থেকে আরো বেশ কয়েকটা ডাকঘর ঘুরে অবশেষে সেই গঙ্গামাটিতে একটা চিঠি এসে পৌঁছল। চিঠিটা নবীনের। সে লিখেছে যে গহন মৃত্যুশয্যায়, শুধু শ্রীকান্তকে দেখবে বলে
আজও সে বেঁচে আছে। মুরারিপুর থেকে আসার পরে নানা কাজে গহরের আর খোঁজ করা হয়নি। তালিগুলে বন্ধুর কথা সে ভুলেও গিয়েছিল। আর আজ তার একেবারে শেষ সংবাদ এসে পৌঁছেছে। চিঠির কথা শুনে মাথায় হাত দিয়ে রাজলক্ষ্মী বলল, হুমা, সে কি গো? চলো, তোমার সঙ্গে আমিও সেখানে যাই। না না, এই বিপদের মাঝে তোমার সেখানে যাওয়াটা ভালো দেখায় না, আমি একাই যাব। হ্যাঁ, তাও বটে, কিন্তু শোনো, তুমি সেখানে গিয়ে যেন শরীরের অবহেলা করো না, আর ফিরতে একটা দিনও দেরি করবে না, বুঝলে? বলো, ঠিক ফিরবে তো একদিনের মধ্যে? লক্ষ্মী, আমার কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না। রোজ আমাকে একটা করে চিঠি দেবে। হ্যাঁ, দেব গো, দেব। একদিন চিঠি না পেলে আমি কিন্তু নিজে গিয়ে হাজির হব সেখানে। বলছি না, এত ভেবো না, আমার কিচ্ছু হবে না। ঘোড়ার গাড়িতে স্টেশন, সেখান থেকে ট্রেন, নেমে আবার গরুর গাড়ি। এই সব পেরিয়ে যখন গহরের বাড়িতে গিয়ে পৌঁছল শ্রীকান্ত, দেখল মাথায় হাত দিয়ে চুপ করে দরজার কাছে বসে আছে নবীন। তাকে দেখে চোখের জল মুছে উঠে এলো সে। সব শেষ হয়ে গেল নাকি নবীন? হ্যাঁ বাবু, কাল সকালে আপনার বন্ধুকে মাটি দিয়েছি আমরা। গহরকে কোথায় মাটি দিলে? ওই নদীর তীরে আমবাগানে। তিনি বলেছিলেন মামা তোহনের বাড়ি থেকে জ্বর নিয়ে ফিরলেন, সে জ্বর আর সারল না। ঠিক মতো চিকিৎসা হয়েছিল? এখানে যা হওয়ার সমস্তই হয়েছিল। আখড়ার বড় গোসাই আসতেন? মাঝে মাঝে নবদ্বীপ থেকে তার গুরুদেব এসেছেন, তাই হয়তো রোজ আসতে সময় পেতেন না। ওখান থেকে আর কেউ আসতো না নবীন? হ্যাঁ, কমলীলতা আসতেন, রোজ এসেছেন তিনি। শেষ 3 দিন তিনি কিচ্ছুটি খাননি, শোননি, বাবুর বিছানা ছেড়ে একটিবারও ওঠেননি। ও, তা বাবু, এখন যাবেন কোথায়? আখড়ায়? হ্যাঁ, তাই যাই। একটু দাঁড়ান তাহলে। এই টিনের বাক্সটা বাবু আপনাকে দিতে বলে গেছেন। এতে কি আছে নবীন? খুলে দেখুন বাবু। আমাকে চিঠি লিখেছে গহর? ভাই শ্রীকান্ত, আমি বোধহয় আর বাঁচব না। তোমার সঙ্গে আর দেখা হবে কিনা জানি নে। যদি না হয়, নবীনের হাতে বাক্সটি রেখে গেলাম, নিও, এখানে কিছু টাকা আছে, টাকাগুলি তোমার হাতে দিলাম। কমলতার যদি কাজে লাগে দিও, আর না নিলে যা ইচ্ছে হয় করো। আর আমার রামায়ণটা শেষ করার সময় হলো না ভাই, ওটা আখড়ার বড় গোসাইকে দিও, তিনি যেন মঠে রেখে দেন, এটা যেন নষ্ট না হয়। আল্লাহ তোমার মঙ্গল করুন, তোমার মঙ্গল করুন। ইতি গহর। চলি নবীন, এখন আখড়ার পথে যেতে হবে। হ্যাঁ চলুন বাবু, আপনাকে খানিকটা এগিয়ে দিয়ে আসি। বিকেল পার করে আখড়ায় এসে হাজির হল শ্রীকান্ত। দ্বারিকাদাস বাবাজি বোধ হয় মনে মনে আশা করেছিলেন, তাই শ্রীকান্তকে দেখে তিনি অবাক হলেন না। কিন্তু তার মুখের বিব্রত ভাবটা শ্রীকান্ত চোখ এড়ায়নি। পদ্মার আচরণ দেখে আরো অবাক হল সে। 24 ঘন্টা হেসে লুটিয়ে পড়ত যে মেয়ে, সে যেন পালাতে পারলেই বাঁচে। ব্যাপারটা যে কি কিছুই বুঝতে পারে না শ্রীকান্ত। দোনামোনা করে
পদ্মাকে কমললতার কথা জিজ্ঞাসা করে সে। কোনো রকমে কমললতাকে ডেকে দিয়েই সরে গেল পদ্মা। এসো গোসাই, এসো, আমার ঘরে বসবে, চলো। এই বাক্সটা একটু সাবধানে রেখে দাও, এতে অনেকগুলো টাকা আছে। গহর এই বাক্স। জানি গোসাই, সব জানি। তুমি চা খেয়েছো? দাঁড়াও, তোমার চা আর একটু প্রসাদ নিয়ে আসি। এসো গো গোসাই, আগে কিছু মুখে দাও। সারাদিন নিশ্চয়ই খাওয়া হয়নি, মুখটা মুখটা একেবারে শুকিয়ে গেছে যে। আরতি শুরু হয়ে গেল যে, তুমি ঠাকুর ঘরে যাবে না? না গো গোসাই, ঠাকুর ঘরে যাওয়া আমার বারণ। সে কি, কেন, কে বারণ করলো? বড় গোসাইজির গুরুদেব আর তার সঙ্গে এসেছেন যারা, তারা কি বলেছেন শুনি? সে কথা শুনে আর কি করবে গোসাই? তারা বলেছেন যে আমি অশুচি, আমার সেবায় ঠাকুর কলুষিত হন। তুমি অশুচি? এ যে অসম্ভব। এর চেয়ে বড় মিথ্যে আর কিছু হতে পারে না কমললতা। মৃত্যু পথযাত্রী গহরকে শেষ সেবা করার এই পুরস্কার মিলল তোমার? আর আমার কোনো দুঃখ নেই গো। ঠাকুর অন্তর্যামী, তার কাছে তো ভয় ছিল না, ছিল শুধু তোমার কাছে। আজ আমি নির্ভয় হয়ে বাঁচলুম গোসাই। সংসারে এত লোকের মাঝে তোমার ভয় ছিল শুধু আমাকে, আর কাউকে নয়? না গো, আর কাউকে না, শুধু তোমাকেই। বড় গোসাইজিকে ভুল বুঝো না, আর সত্যিই কোনো উপায় নেই। আমি এখানে থাকলে যে একজন বৈষ্ণব আর এখানে আসবে না। একদিন যে আমাকে যেতে হবে তা আমি জানতাম, শুধু শুধু এমনি করেছে যেতে হবে তা আমি ভাবিনি গোসাই। এই টাকাগুলো কি হবে, নেবে না? না, আমি ভিখিরি, টাকা নিয়ে আমি কি করব বলো তো? তবু যদি কখনো কাজে লাগে। টাকা আমারও তো একদিন অনেক ছিল গো, কি কাজে লাগলো? তবু যদি কখনো দরকার হয়, তুমি আছো কি করতে, তখন তোমার কাছে চেয়ে নেব। পরের টাকা নিতে যাব কেন বলো দেখি? যার শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছি তিনি আমাকে ফেলবেন না। যেখানেই যাই সব অভাব তিনিই পূর্ণ করে দেবেন। লক্ষ্মীটি, আমার জন্য এত ভেবো না। কথাগুলো বলে সেখান থেকে উঠে গেল কমললতা। পদ্মার হাত দিয়ে শ্রীকান্তর জন্য রাতের খাবার পাঠিয়ে দিল সে। পদ্মার মুখেই শোনা গেল সারাদিন সেই আখড়ায় থেকে রাতে যে কোথায় চলে যায় কমললতা, সে খবর কেউ জানে না। কথাটা শুনে ভয় করতে লাগলো শ্রীকান্তর। পরদিন যদি আর দেখা না হয়। পরদিন সকাল হতেই গহরের সেই অসমাপ্ত রামায়ণ নিয়ে দ্বারিকাদাস বাবাজির কাছে এসে দাঁড়ালো শ্রীকান্ত। গহরের সেই রামায়ণখানা নিয়ে এসেছি বাবাজি। এই পাতাগুলো যেন মঠে থেকে যায়, এমনই ইচ্ছে ছিল তার। বেশ, তাই হবে নতুন গোসাই। যেখানে মঠের সব গ্রন্থ থাকে তার সঙ্গেই এটি তুলে রাখব। তাকে জড়িয়ে কমললতার নামে অপবাদটা তুমি বিশ্বাস করো গোসাই? না না, কখনো না, কখনো না। তবুও তো তাকে চলে যেতে হচ্ছে।
আমাকেও যেতে হবে গোসাই, আমাকেও যেতে হবে। নির্দোষীকে দূর করে দিয়ে যদি নিজে থাকি, তবে মিথ্যেই এই পথে এসেছিলাম, আর মিথ্যেই এতদিন তার নাম নিয়েছি। আমাকেও যেতে হবে, যেতে হবে আমায়। তাহলে কেনই বা তাকে চলে যেতে হবে? মঠের কর্তা তো তুমি, তুমি তো তাকে রাখতে পারো। গুরু, গুরু, গুরু। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত। কমললতার দেখা নেই। সে আর আখড়াতে এলো না। এমনই একটা ভয় পেয়েছিল শ্রীকান্ত, কিন্তু আর না। আর দেরি করলে এবার ট্রেন পাবে না সে। তার হাত দুটো ধরে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে পদ্মা। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বাবাজির কাছ থেকে বিদায় নিয়ে নিঃশব্দে স্টেশনের দিকে চলল শ্রীকান্ত। আজ তার মনে কোনো আলো নেই, কোনো সুর নেই। অন্ধকারের পথে চোখ পেতে সেই একটি মুখকেই প্রাণপণে খুঁজে চলেছে সে, কিন্তু না, পথে তাকে পেল না। সে পেল স্টেশনে, অসংখ্য লোকের ভিড়ে। একটু দূরে একেবারে একা দাঁড়িয়ে আছে। কমললতা, তোমাকে কত খুঁজছি আমি। আজ সারাদিন কোথায় ছিলে? স্টেশনে এসে কি করছো তুমি? এখানে এখানে টিকিট কিনে দিতে পারো গোসাই? সত্যি কি তবে সকলকে ছেড়ে চললে? এছাড়া তো আর কোনো উপায় নেই গো। কষ্ট হবে না কমললতা? এই কথা কেন জিজ্ঞাসা করো গোসাই? জানো তো সব। কোথায় যাবে এখন? বৃন্দাবনে যাব, কিন্তু কিন্তু অত দূরের টিকিট চাই না। কাছাকাছি কোনো একটা জায়গার টিকিট কিনে দিলেই হবে। অর্থাৎ আমার কাছে ঋণ যত কম হয়, কিন্তু পরের কাছে ভিক্ষেতে আপত্তি নেই, তাই তো? ভিক্ষে কি প্রথম শুরু হবে গোসাই? আর কি কখনো করিনি? আচ্ছা দাও, বৃন্দাবনেরই টিকিট কেটে দাও তুমি। তবে চলো, যতদূর পারি একসঙ্গেই যাব। তারপর তো দুজনের পথ দুদিকে বেঁকে যাবেই। বেশ, চলো তবে। ট্রেনে কমললতাকে নিয়ে একটা ফাঁকা দেখে কামরায় উঠে বসল শ্রীকান্ত। পাশের বেঞ্চে নিজে হাতে তার বিছানা করে দিল সে। ত্রস্ত স্বরে বাধা দিয়ে উঠল কমললতা। ও কি করছো গোসাই? যা করছি তা আজ অব্দি কারোর জন্য কখনো করিনি। চিরদিন যাতে মনে থাকে তাই করছি। সত্যি কি মনে রাখতে চাও? সত্যি মনে রাখতে চাই কমললতা। তুমি ছাড়া যে কথা আর কেউ জানবে না। কিন্তু কিন্তু আমার যে অপরাধ হবে গোসাই। না, কোনো অপরাধ হবে না। তুমি এবার স্বচ্ছন্দে বসো। জানো কমললতা, বড় গোসাই তোমার কলঙ্ক বিশ্বাস করেন না। করেন না? তুমি ঠিক জানো গোসাই। আমি জানি কমললতা, তিনি এ কথা বিশ্বাস করেন না। তিনি নিজে বলেছেন আমাকে। আমার আসার সময় তাঁর চোখে জল পড়তে লাগলো। তিনি বললেন যে তোমাকে যেমন সরিয়ে দিলেন, তেমন করে তিনি নিজেও একদিন সরে যাবেন। তোমরা কেউই মঠে না থাকলে এমন নিষ্পাপ মধুর আশ্রমটি একেবারে ভেঙে নষ্ট হয়ে যাবে। যে না গো গোসাই, ভাঙবে না। একটা কোনো পথ ঠাকুর নিশ্চয়ই দেখিয়ে দেবেন। যদি কখনো তোমার ডাক পড়ে, ফিরে যাবে সেখানে? না গোসাই, ওখানে আর ফিরব না। তাহলে তোমার সঙ্গে আবার কোথায় দেখা হবে কমললতা? না, আর কোনো উত্তর দিল না সে। বেঞ্চের এক কোণে মাথা রেখে চোখ বুজে শুয়ে থাকতে থাকতে সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে কমললতা। তাকে দেখতে দেখতে শ্রীকান্তর চোখ দুটো কখন যেন বুজে এলো। বেশ খানিকক্ষণ এভাবে কাটার পর আচমকা শ্রীকান্তর গায়ে আলতো হাতের ধাক্কা লাগলো।
ওঠো গোসাই, ওঠো, তোমার সাঁইথিয়া স্টেশন এসে গেছে যে। ও এসে গেছে? ব্যাগগুলো, হ্যাঁ এই যে, এগুলো তো আবার নামাতে হবে। দেখি একটা, এই নাও গোসাই, তোমার চাদর বালিশগুলো গুছিয়ে রেখেছি। তোমার বিছানার জন্য এটুকু রেখেছিলাম যে, এটাও ফিরিয়ে দিচ্ছ কমললতা? এটাও রাখতে চাও না তুমি? কতবার ওঠানামা করতে হবে কে জানে, এই বোঝা কে বইবে গোসাই? একটা কাপড়ও তো সঙ্গে আনোনি, দু একটা বার করে দেবো নাকি সেটাও তোমার বোঝা হয়ে যাবে? কি যে বলো তুমি, তোমার কাপড় ভিখিরির গায়ে মানাবে কেন? কাপড় মানাবে না বেশ, কিন্তু ভিখারিকেও তো খেতে হয়। বৃন্দাবনে পৌঁছতে আরো 2 দিন লাগবে যে, গাড়িতে খাবে কি? যে খাবারগুলো আমার সঙ্গে আছে তাও কি ফেলে দিয়ে যাব? তুমি ছোঁবে না? ইস, রাগ দেখো। ওগো ছোঁবো গো ছোঁবো, ওগুলো ট্রেনেই রেখে যাও। তুমি চলে গেলে ওগুলো আমি পেট ভরে খাবো। সময় ফুরিয়ে এলো, এবার তো নামতেই হবে। একটু দাঁড়াও গোসাই, এখানে তো কেউ নেই। আজ লুকিয়ে তোমায় একটা প্রণাম করে নি। নিচু হয়ে শ্রীকান্তর পায়ে হাত দিয়ে প্রণাম করল কমললতা। কি বলবে, কি করবে, আর কিছু ভেবে পেল না শ্রীকান্ত। মালপত্র নিয়ে প্ল্যাটফর্মে নেমে এলো সে। রাত্রি তখনও পোহায়নি, ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। সেদিনও তো এমনই ভোর রাত ছিল যখন কমললতার সঙ্গে ঠাকুর পুজোর ফুল তুলতে বনে বনে ঘুরে বেরিয়েছিল সে। সেদিন আর আজ অজান্তেই বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বাঁশি বাজিয়ে সবুজ আলোর লণ্ঠন নেড়ে গার্ড সাহেব যাত্রার সংকেত দিল। এই প্রথমবার জানলা দিয়ে হাত বাড়িয়ে শ্রীকান্ত দুটো হাত নিজের হাতে ধরল কমললতা। গোসাই, তোমার কাছে কখনো কিছু চাইনি, আজ একটা কথা রাখবে? হ্যাঁ রাখবো, বলো কি চাও। আমি জানি আমি তোমার কত আদরের। আজ বিশ্বাস করে আমাকে তুমি তার পায়ে সঁপে দিয়ে নিশ্চিন্ত হও, নির্ভয় হও। আমার জন্য ভেবে ভেবে তুমি আর মন খারাপ করো না গোসাই, এই তোমার কাছে আমার প্রার্থনা। তোমাকে তোমার রাধা মাধবের হাতেই তুলে দিয়ে গেলাম কমললতা। তিনিই তোমার ভার নিন, তোমার পথ, তোমার সাধনা নিরাপদ হোক। আমার বলে দাবি করে আর তোমাকে আমি অসম্মান করব না। কমললতার হাতখানি নিজের হাতের মধ্যে নিয়ে কয়েক পা এগিয়ে গেল শ্রীকান্ত। ট্রেনের গতি বাড়ল, কমললতার হাত ছেড়ে দিল শ্রীকান্ত। গাড়ি দূর থেকে দূরে ছুটল। জানালায় তার মুখের উপরে স্টেশনের সারি সারি আলো কয়েকবার এসে পড়ে আবার সমস্ত অন্ধকারে মিলিয়ে গেল। শুধু মনে হলো কমললতা যেন দূর থেকে হাত তুলে তার শেষ নমস্কারটা জানিয়ে গেল শ্রীকান্তকে। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত ও কমললতা। আজ শুনলেন শেষ পর্ব। আজকের প্রশ্ন, আখড়ায় কোন গানটা গেয়েছিল রাজলক্ষ্মী? গত সপ্তাহের শ্রীকান্ত ও কমললতা প্রথম পর্বের প্রশ্ন ছিল, শ্রীকান্তকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে কে এসেছিল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন মিতেশ বিশ্বাস, অনুরাধা দত্ত, দেবতনু সরকার, অপূর্ব চ্যাটার্জি, মনীষা গাঙ্গুলি, অভিজিৎ সেনগুপ্ত, ইমরান হোসেন, সুতপা চ্যাটার্জি, শঙ্কর দে ও অঙ্কিতা দে। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।